শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন ঘটনা। সিলেটের বিয়ানীবাজারে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে সে নিজের ট্যাবে ব্লু হুইল গেম খেলছিল। পুলিশ ও স্থানীয়দের ধারণা ওই স্কুল ছাত্র গেম খেলে আত্মহননের পথ বেছে নিয়েছে। এর আগে একই গেম খেলতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিশু কিশোরদের আত্মহননের ঘটনা ঘটেছে। রবিবার রাত 11:30টার দিকে বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামস্থ নিজ বসত ঘর থেকে আল আবিদ নামের 13 বছর বয়সের ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে এবং স্থানীয় খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের 7ম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয়রা এবং পরিবারের সবাই এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে ফিরে ঘরের প্রধান ফটক ভেতর থেকে তালা বন্ধ পান। পরিবারের লোকজন ডাকাডাকি করেও ভিতর থেকে কোনো সাড়া পাননি। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে গেট ভাঙে এবং ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় রুমের ভেতর থেকে তার একটি ট্যাব জব্দ করা হয়। সিলেটের ওসমানী নগরে রান্নাঘর থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে প্রান্তদেব নামের ওই ছাত্র আত্মহত্যা করেছে। তার বয়স ছিল 17। রবিবার রাতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রান্ত ওসমানীনগর উপজেলার গয়েনঘাট এলাকার প্রদীপ দেবের ছেলে এবং স্থানীয় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। প্রাথমিক তদন্ত এবং পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে বাসায় কেউ ছিলেন না। সন্ধ্যায় পরিবারের লোকজন এসে ডাকাডাকি করে ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে রান্নাঘরের ফাঁক দিয়ে দেখতে পান তার মরদেহ ঝুলে থাকতে। পরে পুলিশে খবর দিয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ওসমানীনগর থানার ওসি এম এন মইনুদ্দিন জানান, ঘরে কেউ না থাকার সুবাদে প্রান্তদেব রান্নাঘরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এবং তবে আত্মহত্যার কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পরপর হাওর ডুবি ফসল হানি আর অসময়ের বন্যার ক্ষত এখনো শুকাতে না শুকাতেই 15 দিনের ব্যবধানে ফের বন্যার কবলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। অব্যাহত বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নতুন করে বাড়তে শুরু করেছে জেলার সুরমা, জাদুকাটা, কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি। সোমবার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জের নবীনগর পয়েন্ট দিয়ে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে জেলার ছাতক, দোয়ারা বাজার, বিশম্ভরপুর, তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠায় পানিবন্দী রয়েছেন অনেক পরিবার। তাহিরপুর, বিশম্ভরপুর, আনোয়ারপুর সড়কে পানি উঠায় রবিবার দুপুর থেকে জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর, জেল রোড, সাহেববাড়ি, বড়পাড়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে পানি বৃদ্ধির কারণে দ্বিতীয় ধাপে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 89 মিলিমিটার। এছাড়া ভারতের মেঘালয়, আসাম প্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। গেল মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সিলেটে চলছে বৃষ্টির রাজত্ব। মাসের শেষের দিক থেকে কয়েকদিন বর্ষণের বিরতি থাকলেও জুন মাসের শুরু থেকে চলছে টানা। গেল 2 সপ্তাহে একটানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ছন্দপতন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস সহ বিভিন্ন কর্মযোগী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে বৃষ্টিপাত থাকবে চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। গেল মে মাসের 11 তারিখ থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন উপজেলা নগরীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বন্যা কবলিত জেলা ও মহানগরের 20 লক্ষাধিক লোকজন। মে মাসের তৃতীয় সপ্তাহে বন্যা পরিস্থিতির উন্নতি হয়, তবে বন্যা দুর্গত এলাকার দুর্ভোগ এখনো কমেনি। সে পরিস্থিতি পুরোটা কাটিয়ে উঠতে বাধা হয়ে দাঁড়িয়েছে চলতি মাসের একটানা বৃষ্টিপাত। পরিকল্পনা মন্ত্রী এবং সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এম এ মান্নান ফের করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার আজ সোমবার 13 জুন তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। হাসান জানান, করোনা উপসর্গ দেখা দেয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। সোমবার নমুনার রিপোর্ট পজিটিভ আসে, তবে তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রসঙ্গত, এর আগে 2020 সালের 13 অক্টোবর পরিকল্পনা মন্ত্রী আরো একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন তাকে সিএমএইচে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের 9 দিন পর আরেক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল 10টার দিকে নিহত ব্যক্তির দেহে কিছু পোড়া অংশ, পায়ের হাড়, হাতের কিছু অংশ সহ হাড়গুলো উদ্ধার করে পুলিশ। এই নিয়ে এই দুর্ঘটনার মৃতের সংখ্যা দাঁড়ালো 49। সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক জানান, কন্টেইনার ডিপোর ভিতরের মাঝামাঝিতে উত্তর দক্ষিণে প্রায় 600 মিটার দৈর্ঘ্যের একটি টিন শেড ভবন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের চাল এবং পিলারগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে আছে, সেগুলো পরিষ্কার করছিলেন ডিপোর শ্রমিকেরা। টিন শেডের ভেতর দেহাবশেষটি দেখে ডিপোর শ্রমিকেরা ফটকের দায়িত্বরত পুলিশকে জানান, পরে পুলিশ গিয়ে দেহাবশেষটি উদ্ধার করে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপো এবং সম্প্রতি দুটি ট্রেনে অগ্নিকাণ্ডের সাথে নাশকতার যোগসূত্র আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ সোমবার তিনি বলেন, বিএম ডিপোর বিষয়ে তিনি আগেও বলেছিলেন, সেখানে নাশকতা আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। ধীরে ধীরে এটা স্পষ্ট হচ্ছে। সিলেটের ট্রেনে আগুন লেগেছে, এটা একটা টয়লেট থেকে খুলনাগামী কি ট্রেন দাঁড়ানো অবস্থায় ছিল সেটিতেও আগুন লেগেছে এবং মনে হচ্ছে এই সবগুলো ঘটনার সঙ্গেই নাশকতার যোগ রয়েছে। দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে শাসনের নামে 2 পায়ে শিকল পরিয়ে তালা দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে আজ সোমবার দুপুরে অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার রাতে ওই শিক্ষার্থীকে পায়ে শিকল বাঁধা অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ। শিশুটি দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দেউলিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার নাজরা শ্রেণীর আবাসিক ছাত্র ছিল। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। পুলিশ জানায়, উদ্ধারের পর গতকাল রোববার সকালে মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলামকে আটক করা হয়। ওই দিন রাতে শিশুটির বাবা শিশু নির্যাতনের অভিযোগ এনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান তাকে জেলে পাঠানোর আদেশ দেন। পরে কারা পুলিশের মাধ্যমে ফখরুলকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানান, ওই মাদ্রাসায় গত রোববার আরও এক শিক্ষার্থীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবারে খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ হারলেও শেষ ম্যাচে ভালো করতে চান বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাপবেরা। র্যাঙ্কিং এ 34 ধাপ এগিয়ে থাকলেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন মালয়েশিয়ান কোচ। আর বাংলাদেশ ফুটবল দলে অধিনায়ক জামাল ভুঁইয়া বলছেন, মাঠ ভর্তি দর্শকের সামনে খেলা কোনো বাধাই না। মালয়েশিয়া বাংলাদেশ ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7টায়। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় লীগ আইপিএল। অর্থ ও দর্শক জনপ্রিয়তা সব দিক থেকে এর ধারে কাছে নেই অন্য কোনো ক্রিকেট লীগ। আর সেই কথাই যেন আরো একবার প্রমাণিত হয়ে গেল, কারণ আজ সোমবার 43,050 কোটি রুপিতে আইপিএল এর সম্প্রচার সত্য বিক্রি হয়েছে। নিলামে অংশ নিয়েছিল অনেকেই, ভিএক, রিলায়েন্স, জি, ফান, এশিয়া, সুপার স্পোর্টস, টাইম ইন্টারনেট। কিন্তু মূল লড়াইটা হয়েছে ডিজনি স্টার এবং সনির মধ্যে। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে বিজয়ী হয়েছে সনি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ সারা দেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি। দেশে করোনা সংক্রমণ আরো বেড়েছে। আজ সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে 128 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি। টানা দ্বিতীয় দিনের মতো করোনা রোগী শনাক্তের সংখ্যা 100-র বেশি হয়েছে। আগের দিন 109 জন করোনা শনাক্ত হয়েছিল। এর আগে দেশে 100-র বেশি রোগী শনাক্ত হয়েছিল গত 25 মার্চ। মাঝের দিনগুলোতে সংক্রমণ শনাক্তের সংখ্যা 100-র নিচেই ছিল। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। দেশে মোট 6,668 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.091% এবং আগের দিন এই হার ছিল 2.6%। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো 18 জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা 13 জন এবং ঢাকার বাইরে 5 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশে 78 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন 72 জন এবং ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন 6 জন। চলতি বছরে এই পর্যন্ত 589 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া 511 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এবছর ডেঙ্গুতে কারো মৃত্যু ঘটেনি। শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।